আসসালামু আলাইকুম। চলো আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, আমাদের দেহে কোন খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি? তাহলে আমাদের দেহে খনিজ পদার্থ তো আছে, এটা তো আমরা জানি, কারণ আমরা খাদ্যের সাথে খনিজ লবণ গ্রহণ করি। তাহলে এই যে খনিজ পদার্থের পরিমাণ কোনটা হচ্ছে আমাদের দেহে সবচেয়ে বেশি? এই যে দেখো ক্যালসিয়াম, যেটা এটা আমাদের দেহে সবচেয়ে বেশি, এটা হচ্ছে তোমার দেহের 2%। তাহলে মানে অন্যান্য খনিজ লবণ সবগুলোই কিন্তু আমরা গ্রহণ করি, কিন্তু এই ক্যালসিয়ামটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এর আরেকটা কারণ হচ্ছে দেখো আমাদের হাড়, পুরা দেহ কিন্তু হাড় দিয়ে গঠিত। তারপর হচ্ছে আমাদের দাঁত, এই হাড় দাঁত এগুলো গঠনের জন্য কিন্তু তোমার ক্যালসিয়াম লাগে। এরপরে তাসফিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সে খাদ্য হিসেবে কোন জাতীয় খাবার গ্রহণ করবে? রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। হিমোগ্লোবিন কি? হিম আর গ্লোবিন এই দুইটা অংশ আছে। দেখো হিম যে অংশটা এটা হচ্ছে তোমার আয়রন, আর গ্লোবিন যে অংশটুকু এটা হচ্ছে তোমার প্রোটিন। তাহলে এই হিমোগ্লোবিন যেটা, এটা হচ্ছে রক্তের ভিতরে থাকা আয়রন সমৃদ্ধ একটা প্রোটিন, যেটার কারণে আমাদের রক্তের রং লাল হয়। রক্ত কি লাল বর্ণের না? কি জন্য লাল বর্ণের হয়? এই হিমোগ্লোবিনের যে হিম অংশটা, আয়রন সমৃদ্ধ হিম অংশটা, এটাই হচ্ছে তোমার রক্তকে লাল করার জন্য দায়ী। এখন হিমোগ্লোবিন তৈরির জন্য বা রক্ত তৈরির জন্য আমরা জানি হচ্ছে লৌহ সমৃদ্ধ খাবার। এই যে আয়রন, আয়রনকে আমরা কি বলতে পারি? লৌহ বলতে পারি না? আয়রন মানেই তো লৌহ। তাহলে এই যে আয়রন যদি রক্তে কমে যায়, তার মানে রোহিত রক্তকণিকা হওয়ার জন্য রক্তে আমাদের মানে হচ্ছে তোমার আয়রনটা লাগবে। তাহলে এইখানে দেখো যে কি বলছে, তাসফিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। এই যে হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণ হচ্ছে হিম অংশটা, হিম অংশটাই হচ্ছে তোমার লৌহ। তাহলে লৌহ সমৃদ্ধ খাবার খাইতে হবে। এরপরে আসো, কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে? একটু আগেই বলছি যে হিম অংশটা হচ্ছে তোমার আয়রন দ্বারা গঠিত। তাহলে লৌহ যে খাদ্য উপাদানটা, মানে আমরা খাদ্যের সাথে যে খনিজ লবণগুলা খাই, ওইখানে এই যে তো দেখো তোমার ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলোও কিন্তু আমরা লবণ হিসেবে পাচ্ছি। কিন্তু এই যে হিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে বা রক্ত শূন্যতা যদি হয়, সেক্ষেত্রে আমরা লৌহ সমৃদ্ধ খাবার খাবো। এরপরে বলছে যে কোনটির অভাবে বয়স্ক মহিলাদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়? এখন বয়স্ক মহিলাদের অস্টিওম্যালেসিয়া এটা হচ্ছে তোমার হাড় ভঙ্গুর হয়ে যাওয়া বা হাড়ের সমস্যা। তাহলে আমি একটু আগে কি বলছি, তো আমাদের যে হাড়, তারপর আমাদের দাঁত, এগুলো কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম দ্বারা। তাহলে এই যে রোগটা হইলে আমাদের কি করা লাগবে? অস্টিওম্যালেসিয়া হইলে অবশ্যই হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া লাগবে, তাহলে না হাড় আর দাঁত আবার মজবুত হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম। এরপরে হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কোনটি? হৃৎপিণ্ডের পেশি, আমাদের যে হার্ট মানে হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকের একদম মাঝখানে থাকে। এখন এই যে হৃৎপিণ্ডের পেশিটা, এটা তোমার সব সময় সংকুচিত প্রসারিত হইতে থাকে, তাই না? একদম তুমি যখন ভ্রূণ ছিলা মাতৃগর্ভে ছোট্ট অবস্থায়, তখন থেকে তোমার এই হার্টের পাম্পটা শুরু হয়ে গেছে। তারপরে যখন তোমার মানে মৃত্যু যখন ঘটবে, তখন যে এটা থেমে যাবে। তাহলে এই যে সারা জীবন এই হৃৎপিণ্ডটা কিন্তু ওর যে মাসলগুলা, ওগুলো কিন্তু কোনো রেস্ট নেয় নাই। এটা সংকুচিত প্রসারিত হইতেই থাকে, সব সময় রক্ত পাম্প করতেই থাকে। তাহলে এর যে পেশিটা, হৃৎপিণ্ডের যে পেশিটা, ওর স্বাভাবিক সংকোচনে সহযোগিতা, অর্থাৎ হচ্ছে শুধু সংকোচন না, সংকোচন হলে প্রসারণ তোমার ঘটবেই। তাহলে ওর সংকোচন প্রসারণের সহযোগিতা করবে কোনটা? এই ক্যালসিয়ামটা। কিন্তু রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোনটি? হিমোগ্লোবিন হিম অংশটা একটু আগে বলছি। যদি অপশনে আমরা লৌহ না পাই বা এই যে আয়রন যদি না পাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? এই আয়রন সমৃদ্ধ খাবার কোথা থেকে পাচ্ছি এইটা দেখব। একটু আগের যে প্রশ্ন, ওখানে আমরা কি পাইছিলাম? যে হিমোগ্লোবিন তৈরি করার জন্য হিম লাগে বা লৌহ লাগে বা আয়রন লাগে, কিন্তু এখানে অপশন আমি কোথাও আয়রন দেখতে পাচ্ছি না। তখন তোমাকে খুঁজতে হবে যে আয়রন সমৃদ্ধ খাবার কোথা থেকে আমরা পাই। শর্করাতে কি তুমি কোনো খনিজ লবণ পাও? না, কিন্তু আমিষের ক্ষেত্রেও পাচ্ছি না, ভিটামিনের ক্ষেত্রেও পাচ্ছি না। খনিজ লবণ বা এই যে এটা একটা খনিজ উপাদান না, আয়রন, এই যে লবণ উপাদান বা খনিজ উপাদান, এটা অবশ্যই আমরা খনিজ লবণের ভিতর পাবো। বুঝাই তো যায় যে আয়রন একটা খনিজ উপাদান। এরপরে মানুষের শরীরের ওজনের কত ভাগ ক্যালসিয়াম? এটা কিন্তু আমি একদম প্রথম প্রশ্নটা বলার সময়ই বলছিলাম, তাই না? আমাদের দেহের ওজনের 2% হচ্ছে তোমার ক্যালসিয়াম, যে ক্যালসিয়ামটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে মানুষের দেহে। তাহলে মানুষের শরীরের শতকরা ওজনের 2 ভাগ বা 2% হচ্ছে ক্যালসিয়াম। কোনটি প্রাণী দেহের অস্থি ও দন্তের প্রধান উপাদান? অস্থি মানে হচ্ছে হাড়, অস্থি মানে হাড়। এই যে আমাদের দেহে অনেকগুলো হাড় থাকে না, 206টা হাড় থাকে, 206টা হাড়। এই যে হাড়গুলা সবগুলো হচ্ছে তোমার ক্যালসিয়াম দ্বারা গঠিত। আবার যে দাঁত, দাঁতও হচ্ছে আমাদের ক্যালসিয়াম দ্বারা গঠিত। তাহলে প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি কি? ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেখো তো, গাজর, পালং শাক, ইয়েস অবশ্যই।
কলমি শাক আর বাঁধাকপি, হ্যাঁ এগুলোও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। মানে মেইনলি যেগুলোতে তোমার হচ্ছে শাক সবজি রিলেটেড যেগুলো না, ওগুলোতেই আমরা হচ্ছে তোমার খনিজ উপাদান পাই বা গাছ থেকে পাচ্ছি। এগুলা কি জন্য, গাছ কি করে ওর শিকড় দিয়ে মাটির নিচ থেকে খনিজ পুষ্টিগুলা নেয় না, নিয়েই তো হচ্ছে তোমার খাবার তৈরি করে। এই যে মাটির নিচে কি থাকে, খনি বলতে আমরা কি বুঝি, খনি বলতে মাটির নিচে বুঝি। তাহলে আর যদি ধরো মাটির নিচ থেকে আমি স্বর্ণ উত্তোলন করলাম বা কয়লা উত্তোলন করলাম, তাহলে এরকম বলে না যে খনিজ, মাটির নিচ থেকে খনিজ সম্পদ বলি আমরা এগুলাকে। তাহলে মাটির নিচ থেকে যেটাই নিই ওইটাকে আমরা খনি ওয়ার্ডটা আসে। তাহলে এই যে লবণ যেগুলো মাটির নিচ থেকে উদ্ভিদ নিচ্ছে ওগুলো হচ্ছে খনিজ লবণ। তাহলে এই খনিজ লবণ তুমি উদ্ভিদের যে মানে উদ্ভিদ থেকে যে খাবারগুলো পাচ্ছি ওই সবগুলাতেই থাকে। তাহলে দেখো ডাল, সয়াবিন এগুলো কোথায় হয়, এগুলো গাছে হয়। তাহলে এগুলোকেও আমি নিব, সবগুলো উপাদানই হচ্ছে এখানে আমার ক্যালসিয়াম সমৃদ্ধ, কারণ মাটির নিচ থেকে ক্যালসিয়াম পাই। এই সবগুলো হচ্ছে তোমার উদ্ভিদ রিলেটেড, আর ওদের সবার কাছ থেকেই আমি ক্যালসিয়াম পাইতে পারি। এভাবে করে মনে রাখা যায়। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না। মানুষজন বলে না যে আরে মুখস্থ করা লাগে, বিজ্ঞান তো মুখস্থর অনেক কিছু আছে, কিন্তু না, দেখো তুমি একটু লজিক খাটাইলেই বের করতে পারবা যে ক্যালসিয়াম মাটির নিচে থাকা একটা উপাদান। তাহলে ক্যালসিয়াম আমি কোথা থেকে পাবো, উদ্ভিদ থেকে, কারণ উদ্ভিদ হচ্ছে মাটির নিচ থেকে নিয়ে নিয়ে ওর যে খাবারগুলো তৈরি করবে ওখানে ভিতর তোমার ক্যালসিয়াম থাকবে নর্মাল। এই যে সবগুলো হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া, তাহলে ওরা সবাই হচ্ছে আমাকে ক্যালসিয়াম দিতে পারবে। এরপরে লৌহের উৎস, লৌহ হচ্ছে আয়রন। তাহলে লৌহের উৎস আমি কি কি বলতে পারি, তাকাও এদিকে। এই যে ডিম আর মাংস, এটা কিন্তু আমার লৌহের উৎস। পনির কিন্তু লৌহের উৎস নয়। তাহলে 1 আর 2 নাম্বারটা আমি এখানে সঠিক বলতে পারবো। এরপরে আসো, শরীরে পানির শতকরা কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়। আমরা জানি আমাদের শরীরে পানি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের অর্ধেকের বেশি কিন্তু পানি। তাহলে এই যে অর্ধেকের বেশি পানি আছে, পানি যদি কমে যায়, মানে ওই যতটুকু আছে তার চেয়ে যদি 10%ও কমে যায়, সেক্ষেত্রে কি হবে, তোমার দেহে প্রোটোপ্লাজমগুলো শুকায় যেতে থাকবে। মানে পানি কি কাজ করে এগুলো আমি বলি। পানি অবশ্যই তোমার দেহের তাপীয় ভারসাম্য রক্ষা করে। তারপর হচ্ছে তোমার এই যে প্রোটোপ্লাজমটাকে সতেজ রাখে। প্রোটোপ্লাজম দিয়েই হচ্ছে আমাদের প্রতিটা কোষ গঠিত। মানে কোষের ভিতরে তোমার প্রোটোপ্লাজম থাকে। কোষীয় অঙ্গাণুগুলোকে জীবিত রাখার জন্য প্রোটোপ্লাজম লাগবে। প্রোটোপ্লাজমের 90 থেকে 95 ভাগই হচ্ছে তোমার পানি। এখন প্রোটোপ্লাজম যদি শুকায় যায় তাহলে কোষ মরে যাবে। কোষ মরে গেলে তোমার বুঝতেই পারতেছো যে কোষ দিয়েই তো আমরা গঠিত। আমাদের দেহকে ভাঙলে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। তাহলে কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তোমার পুরো বডিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে পারবে। তাহলে অন্যান্য যে বিপাকীয় কার্যগুলা, তোমার দেহের ভিতরে যে বিপাকীয় শারীরবৃত্তীয় কার্যগুলা, ওগুলা সম্পাদন করতেও কিন্তু এই পানি লাগতেছে। তাহলে পানি যদি কমে যায়, 10%ও যদি কমে যায়, তাহলে তোমার কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। এরপরে আসো, ক্যালসিয়ামের অভাবের ফলে কি হয়। ক্যালসিয়ামের অভাবের ফলে অস্টিওম্যালাসিয়া, হ্যাঁ একদম শুরুতেই তো আমরা, মানে শুরুতে না, একটু আগের এমসিকিউতেই কিন্তু বলছিলাম যে অস্টিওম্যালাসিয়া হচ্ছে তোমার হাড়ের রোগ, যেটা আমরা জানি ক্যালসিয়াম দিয়ে হচ্ছে আমাদের হাড় গঠিত। তাহলে অস্টিওম্যালাসিয়া যদি হয় তার মানে হাড়ের রোগ। অবশ্যই বুঝতে পারতেছো যে ক্যালসিয়ামের অভাবেই হবে। শিশুদের দাঁত দেরিতে ওঠা, হ্যাঁ এই যে দাঁত গঠনে কিন্তু আমাদের ক্যালসিয়াম লাগে, এটা কিন্তু আমি বলছি। তাহলে ক্যালসিয়ামের যদি অভাব দেখা দেয় তাহলে দাঁত গঠিত হইতে পারবে না এবং দাঁত মানে উঠতে পারবে না। মাড়ির ভিতরেই হচ্ছে তোমার জমে থাকবে, মানে দাঁতটা মাড়ি ভেদ করে ওঠার জন্য তার যে একটা শক্তির প্রয়োজন ওইটা সে পাবে না। তাহলে শিশুদের দাঁত দেরিতে ওঠা, বুক ধরফর করা, না ক্যালসিয়ামের সাথে বুক ধরফর করার কোনো অসুবিধা আমি দেখি না। তাহলে 1 আর 2 নম্বরটা এখানে আমি সঠিক বলতে পারতেছি। এরপরে আসো, হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় কি লক্ষণ প্রকাশ পাবে। হিমোগ্লোবিন যদি কমে যায় সেক্ষেত্রে তোমার রক্ত শূন্যতা দেখা দিবে। হিমোগ্লোবিন দিয়েই হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকাটা গঠিত বা আরবিসি, রেড ব্লাড সেল। এটা যে রেড হওয়ার কারণই হচ্ছে তোমার এই হিমোগ্লোবিন। এটা রেড হওয়ার কারণই হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন যদি কমে যায়, রক্তের পরিমাণ কমে যাবে। তখন নর্মাল যে রক্তের যে কাজগুলা, ওর কাজ কি, অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, খাদ্য পুষ্টি পরিবহন করা, হরমোন পরিবহন করা, সব কিছু পরিবহন করার কাজ সে করবে। কিন্তু যদি রক্তটাই কমে যায় তখন কি হবে, তোমার চোখ ফ্যাকাশে হয়ে যাবে, হাত পা ফুলে যাবে। ইয়েস অবশ্যই। দুর্বলতা এবং মাথা ঘোরা, হ্যাঁ রক্ত শূন্যতা যাদের আছে তারা কিন্তু এই জায়গাটা মানে বুঝতে পারবা যে মাথা ঘোরা আর দুর্বলতা এটা কিন্তু রক্ত শূন্যতার মানে কমন একটা জিনিস। এরপরে অস্থি ক্ষয় হয়ে যাওয়া, না অস্থি ক্ষয় দন্তক্ষয় যদি বলতো সেক্ষেত্রে আমরা ক্যালসিয়ামের অভাবে বলতে পারি, তাই না। ক্যালসিয়ামই তো আমাদের হাড় গঠন করে, দাঁত গঠন করে। কিন্তু
লৌহের অভাবে কিন্তু অস্থি আর দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে 1 আর 2 নম্বরটা আমি এখানে সঠিক বলতে পারতেছি। এখানে আমি উত্তর দাগাবো ক। প্রতি 100 মিলি রক্তে লৌহের পরিমাণ কত? ওর অর্ধেক। কত? 100-র অর্ধেক কত? 50 মিলিগ্রাম। পানির কাজ কি? দেহের কোষ গঠনে সাহায্য করা। হ্যাঁ অবশ্যই, কোষের যে গঠন মানে কোষের গঠন করে হচ্ছে তোমার প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজমকে জীবিত রাখে হচ্ছে তোমার পানি। তাহলে আমি বলতেই পারি যে দেহের কোষের গঠন সাহায্য করা, দেহের দ্রাবক হিসেবে কাজ করা। ইয়েস অবশ্যই দ্রাবক হিসেবে কাজ করে। পানি কিন্তু সার্বজনীন দ্রাবক। পানি না থাকলে তুমি কোনো কিছুর সাথে হচ্ছে মিক্স করতে পারবা না। যেমন তুমি শরবত বানাইতে চাচ্ছ, পানি নিবা, ওখানে ভিতরে চিনি নিয়ে গোলাবা, তারপর দেখবে চিনিগুলো একদম মানে মিশে গেছে, খুঁজেই পাচ্ছ না তুমি চিনিগুলোকে। তাহলে এই যে ধর্মটা পানি যে এই জিনিসটা করে, মানে সবকিছুকে গুলায় ফেলতে পারে নিজের ভিতর হচ্ছে তোমার, মানে নিজের সাথে পানির কণার সাথে ওই দ্রবের যে কণাগুলো আছে ওগুলাকে অ্যাটাচ করে মানে মিক্স করে ফেলে। তাহলে এটা হচ্ছে দ্রাবক। অবশ্যই পানি একটা সার্বজনীন দ্রাবক। এরপরে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। হ্যাঁ, পানির এই কাজটা কিন্তু সবসময় মনে রাখবে যে পানি যেখানেই থাকুক ও তাপীয় ভারসাম্যটা বজায় রাখে। তাহলে 1, 2, 3 তিনটাই এখানে আমি সঠিক বলতে পারতেছি, তাই না? তাহলে ঘ নম্বরটা হবে এখানে সঠিক। এরপরে একটি খনিজ পদার্থ যা মানুষের শরীরে মোট ওজনের 2%। তাহলে এক্স হচ্ছে একটা খনিজ পদার্থ। খনিজ পদার্থ বলতে মাটির নিচ থেকে পাচ্ছি। মাটির নিচ থেকে আমরা খনিজ লবণ পাই খাদ্যের মাধ্যমে, শাকসবজির ভিতর থেকে খনিজ পদার্থ পাই। সেক্ষেত্রে এই যে তোমার ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস অনেক কিছু আছে, কিন্তু বলে দিছে 2% যেটা লাগে, 2% হচ্ছে এটা ক্যালসিয়াম। আগের একটা প্রশ্নে আসছিল তাই না, 2%, 20 না কিন্তু 2। তাহলে 2% উদ্দীপকের এক্স উপাদানগুলো তাহলে কি? ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাই? এইরকম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আগেও একটা জিজ্ঞেস করছিল যে কোনটা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ওইগুলো হচ্ছে আমার দুধ, ডিম, এখান থেকে আমি ক্যালসিয়াম পাইতে পারি। এরপরে এক্স পদার্থটি, তার মানে এক্স পদার্থ হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম যেটা কি করে? লসিকাতে পাওয়া যায়। হ্যাঁ, লসিকা কি? লসিকা হচ্ছে আমাদের কোষের ফাঁকে ফাঁকে জমে থাকা জলীয় পদার্থ। দাঁতের প্রধান উপাদান। হ্যাঁ, ক্যালসিয়াম তো দাঁত গঠন করে, হাড়েরও প্রধান উপাদান। এরপরে স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। সঞ্চালন মানে হচ্ছে নড়াচড়া। স্নায়ু ও পেশি নড়াচড়া করতে সাহায্য করে। 1 আর 2, 3 সবগুলোই তো সঠিক এখানে গেল। সিমে পরিমাণ মতো কোনটি পাওয়া যায়? সিম যে মানে গাছ থেকে আমরা পাই, এই সিমের ক্ষেত্রে আমরা পরিমাণ মতো, এটা হচ্ছে আমাদেরকে লৌহের সাপ্লাই দেয়। এরপরে আর 3টা আছে, চল আমরা করি। আমাদের দেহের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি? অর্ধেকের বেশি, তাই না? বলছিলাম অর্ধেকের বেশি। দেখো তো, 60 থেকে 75%, অর্ধেকের বেশি হচ্ছে পানি। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কি পরিমাণ পানি পান করা উচিত? অবশ্যই 2 থেকে 3 লিটার। এই কথাটা বইয়ের ভিতরে একদম ডাইরেক্ট লিখে দেওয়া আছে যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির 2 থেকে 3 লিটার পানি প্রতিদিন মানে পান করা উচিত। এরপরে অ্যাসিডোসিস রোগ সৃষ্টি হয় কোনটির অভাবে? দেখো এই নামের শুরুতেই অ্যাসিড একটা ভাইব আছে না, অ্যাসিডোসিস। তাহলে অ্যাসিডিও হয়ে যাবে, তোমার রক্তটা কি হবে? অ্যাসিডিও হয়ে যাবে। রক্ত অ্যাসিডিও কখন হবে? যখন ওখানে পানির অভাব দেখা দিবে। পানি যদি কমে যায় তখন, আমরা জানি রক্ত হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ মানে হচ্ছে অনেক বেশি অ্যাসিডও থাকবে না, অনেক বেশি ক্ষারও থাকবে না। কিন্তু যদি পানি কম খাও সেক্ষেত্রে রক্তে যদি পানির পরিমাণ কমে যায়, বা কোনটির অভাব বলছে না, এই যে পানির অভাব, তখন কি হবে? রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, এবং অ্যাসিড বেড়ে গেলে অ্যাসিডোসিস রোগটা হবে। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।